लेकिन याद रखिए, और ये बात बार बार मैं कहता हूं, जरूर याद रखिए, मुझे विश्वास है आप याद रखेंगे, इतना ही नहीं मेरी बात मानेंगे भी। देखिए, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। याद रहेगा, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। 2 गज की दूरी, मास्क है जरूरी, इस मंत्र को भूलना नहीं है। आपका स्वास्थ्य उत्तम रहे, इसी कामना के साथ आपका बहुत बहुत धन्यवाद और सबको बहुत बहुत शुभकामनाएं। नमस्कार, विषय विश्लेषणের আরেকটা সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রধানমন্ত্রীর এই উক্তিটুকু তিনি প্রায় অনেক দিন করেছেন। তিনি এই কথাটুকু রাজ্যবাসী তথা দেশবাসীর উদ্দেশ্যে তিনি রেখেছেন, বারবার রেখেছেন। সেখানে তিনি যে কথাটা বলার চেষ্টা করছেন, যতক্ষণ না পর্যন্ত ঔষধ আসছে, অর্থাৎ সেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে, ততক্ষণ পর্যন্ত ঢিলেমি নয়। আমরা আজকে বিষয় বিশ্লেষণের এই আলোচনায় কেন আপনাদের প্রধানমন্ত্রীর সেই উক্তিটিকে আবার শোনালাম, তার পেছনে কি কারণ রয়েছে, সেই কারণ নিয়ে আমরা আজকে এই বিষয় বিশ্লেষণে আলোচনায় বসেছি। আমরা আপনাদের দেখাবো আজকে আমাদের রাজ্যে আমরা ঠিক কতটা পালন করছি প্রধানমন্ত্রীর এই কথাটুকু। আমরা প্রধানমন্ত্রীর এই কথাটুকু নিয়েই আজকে আলোচনায় থাকতে চাইছি, যে যতক্ষণ পর্যন্ত ঔষধ না আসছে ততক্ষণ পর্যন্ত ঢিলেমি করা যাবে না। এবং আমরা জানি যে এখনও পর্যন্ত ঔষধ এসে পৌঁছায়নি, যদিও দেশে বেশ কয়েকটা করোনা ভ্যাকসিনের কাজ চলছে এবং সেগুলো প্রায় শেষ পর্যায়ে। কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে ভ্যাকসিনগুলি সাধারণ মানুষের মধ্যে দান করার জন্য। বিশেষ করে যারা করোনা যোদ্ধা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম প্রয়োগ করা হবে এবং তার পরবর্তী সময় একে একে সকল নাগরিককে এই করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। সেই দিকে কেন্দ্র সরকার হাঁটছেন। কিন্তু এখন কি আমরা ঠিক প্রধানমন্ত্রী যে কথাটা বললেন সেই বিধিনিষেধগুলো সেগুলো আমরা মেনে চলছি? আদৌ কি আমাদের রাজ্যের বর্তমান যে চিত্রগুলো প্রায় প্রতিদিন আমাদের সামনে উঠে আসছে, বাজারের চিত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক জমায়েত, রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি সরকারি অনুষ্ঠানে পর্যন্ত আমরা কি সেই বিধিনিষেধগুলো মানছি? প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বললেন, তিনি তাঁর বক্তব্যে বলার চেষ্টা করেছেন যে তিনি বিশ্বাস করেন যে শুধুমাত্র সাধারণ দেশবাসী তার কথা শুনবেন না, তারা এই কথাটুকু মেনে চলবেন তাদের জীবনে। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি তার স্বদলীয় বিধায়করা, এমনকি মন্ত্রীরা পর্যন্ত তার কথার খেলাফ করছেন। আমাদের রাজ্যে এখনও, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, গোটা দেশে এখনও প্যান্ডেমিক অ্যাক্ট চলছে, আমরা সেটা জানি। এবং সেই অ্যাক্ট অনুসারে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, এখনও কার্যকর রয়েছে। আমাদের রাজ্যেও রয়েছে মাস্ক পরিধান করা, দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো এখনও মেনে চলতে হয় আমাদের। এবং মাস্ক না পরলে রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে 200 টাকা জরিমানা এবং পরবর্তী সময় দ্বিতীয়বার দ্বিগুণ অর্থাৎ 400 টাকার জরিমানা করার সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার গ্রহণ করেছে। এবং সেই সিদ্ধান্ত কিন্তু এখনও তুলে নেওয়া হয়নি, এখনও সেই আইন বলবৎ রয়েছে আমাদের রাজ্যে। এবং আমরা জানি যে বিগত দিনগুলোতে কিভাবে পুলিশ তথা প্রশাসন বিভিন্ন প্রকার তাদের অভিযান চালিয়ে সাধারণ মানুষকে রীতিমতো ফাইন করেছিলেন মাস্ক পরিধান না করার জন্য। কিন্তু এখন আমরা কোন চিত্র দেখতে পাচ্ছি? এখন কি আমরা বলতে পারি যে রাজ্যে মাস্ক পরিধান করাটা এখন ঐচ্ছিক হয়ে গেছে, অর্থাৎ অপশনাল হয়ে গেছে? যদি আপনার ইচ্ছে হয় আপনি পরবেন, যদি আপনার ইচ্ছে না হয় আপনি পরতে নাও পারেন। এবং সেই ক্ষেত্রে প্রশাসন, পুলিশ আপনার উপর কোনো প্রকার আইনত পদক্ষেপ গ্রহণ করবে না। কারণ এই বার্তাগুলো, এই যে আমি যে কথাগুলো বলছি যে মাস্ক পরাটা এখন ঐচ্ছিক, আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রাখার চেষ্টা করেছি মাস্ক এখন ঐচ্ছিক। এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রীর সব কথাটুকু আমরা প্রত্যেকের কাছে বলতে চাই যে ঔষধ না আসা পর্যন্ত ঢিলেমি নয়। কারণ আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন যে জমায়েতগুলো হচ্ছে, শাসক দল সেখানে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি সরকারি কাজে এই রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা যখন বিভিন্ন
সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন, সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে কারো কারো মুখে মাস্ক থাকছে এবং কারো কারো মুখে মাস্ক থাকছে না। এবং যখন সেখানে জমায়েতগুলো করা হচ্ছে, হাজার হাজার মানুষের সংখ্যা মানুষের জমায়েত হচ্ছে, সেখানে আদৌ কি সেই বিধিনিষেধগুলো আমরা পালন করছি, নাকি এখন আমরা বলতে পারি যে করোনার ভয় আমাদের এখান থেকে চলে গেছে, যেহেতু আমরা বিগত দিনগুলোতে দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যে করোনার যে পরিসংখ্যান সেটা অনেকটাই কমে আসছে এবং কোথাও না কোথাও মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। তাই আমরা বলতে পারি, বা সরকার কি বলছে আমাদের, যে এখন সেখানে আমাদের পারমিশন রয়েছে, মাস্ক ছাড়া আপনারা ঘোরাফেরা করতে পারবেন, কিন্তু তার জন্য প্রশাসন বা পুলিশ আপনাদের কোনো প্রকার জরিমানা করতে পারবে না। সেই সিদ্ধান্ত কি রাজ্য সরকার গ্রহণ করেছে? যদি না করে থাকেন, তাহলে কেন সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সদলীয় শাসক দলের নেতৃত্বরা রয়েছেন, তারা কেন মাস্ক ব্যবহার করছেন না? যখন তারা বিভিন্ন জনসমাগমে যুক্ত হচ্ছেন, যখন তারা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তারা কেন মাস্ক পরিধান করছেন? আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে, ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন হচ্ছে, বিধায়কদের, মন্ত্রীদের, কিন্তু তাদের মুখে মাস্ক নেই। আধিকারিকরা মাস্ক ব্যবহার করছেন, কিন্তু মন্ত্রী বাহাদুর, তার মুখে মাস্ক নেই। তাহলে আমরা কি বলতে পারি যে কোথাও না কোথাও পক্ষান্তরে বা পরোক্ষভাবে সরকারের তরফ থেকে আমাদেরকে বা সাধারণ মানুষদেরকে জানানো হচ্ছে যে মাস্ক পরিধান করাটা এখন ঐচ্ছিক, আপনারা পড়তে পারেন বা নাও পড়তে পারেন। কিন্তু সামগ্রিকভাবে এই করোনা ভাইরাসের বর্তমান যে অবস্থান গোটা দেশ বা গোটা বিশ্বে, আদৌ কি আমরা এতটাই সুরক্ষিত হয়ে গেছি যে আমরা এই বিধিনিষেধগুলো মেনে চলব না? কোথাও না কোথাও যখন এই দিনগুলোতে, অর্থাৎ এই করোনা আবহের দিনগুলোতে আমাদের একটা সাধারণ অভ্যেস হয়ে গেছিল যে আমরা মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব মেনে চলব, আমরা স্যানিটাইজ করব কিছুক্ষণ পর পর আমাদের হাত, এবং অবশ্যই আমরা খাবার আগে এবং বিভিন্ন সময় আমরা আমাদের হাত ধুয়ে নেব সাবান দিয়ে। সেই অভ্যেসগুলো আমরা কোথাও না কোথাও আবার ভুলে যাচ্ছি। অর্থাৎ আমরা হয়তো বা কোথাও না কোথাও কোনো একটা খারাপ ভবিষ্যতের অপেক্ষায় বসে আছি। আবার যদি আমাদের রাজ্যে করোনার কোনো থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভ চলে আসে, তখন আমরা আবার নিজেদেরকে সচেতন করব, তখন আমরা মাস্ক পরব, তখন আমরা সামাজিক দূরত্বগুলো বজায় রাখব এবং তখন আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। ততক্ষণ পর্যন্ত যদি যেহেতু এখন সেই পরিসংখ্যানগুলো অনেকটাই কম, তার জন্য আমরা এখন একটু খামখেয়ালি করতেই পারি, এবং সেই খামখেয়ালি করার তালিকায় এ রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন, বিধায়করাও রয়েছেন। তাই আমরা আজকে প্রশ্ন করতে চাইছি, আজ রাজ্যে মাস্ক পরিধান করাটা কি ঐচ্ছিক হয়ে গেছে? সরকার কি সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মাস্ক পরাটা এখন বাধ্যতামূলক নয়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু পরিসংখ্যান আসছে যে পরিসংখ্যানগুলো আবারও করোনা নিয়ে কিন্তু আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজ, সেই আইআইটি মাদ্রাজের হোস্টেলে, বয়েজ হোস্টেলে, সেখানে 100 জনের অধিক ছাত্ররা করোনায় আক্রান্ত হয়েছেন, এবং সেই বিষয়কে কেন্দ্র করে সেই ইউনিভার্সিটিতে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশে এখন নতুনভাবে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। আমরা জানি কিভাবে বেশ কিছুদিন আগেও রাজধানী দিল্লিতে এই করোনা সংক্রমণের সংখ্যা অনেক হারে বৃদ্ধি পেয়েছিল, এবং সেই জায়গায় রাজ্য সরকার মাস্ক পরিধান না করলে জরিমানা 2000 টাকা পর্যন্ত করেছে, এবং সেটা এখনও বলবৎ রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এখনও রাজধানী দিল্লিতে হাজার হাজার সংখ্যায় মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছইনি যে আমাদের মধ্য থেকে করোনা চলে গেছে। এখন আমাদের চারিপাশে করোনা ভাইরাসের উপস্থিতি নেই, বা এই করোনা ভাইরাস আমাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, যেহেতু আমাদের রাজ্যের পরিসংখ্যান এখন অনেকটাই পজিটিভ বলতে পারি আমাদের দৃষ্টিকোণে। তার মানে এই নয় আমরা অবহেলায় যুক্ত হব, এবং সেই অবহেলাকে কোথাও না কোথাও সরকার তথা শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে তা বিশালভাবে সেটা প্রচার করা হচ্ছে বলা যেতে পারে। সাধারণ মানুষ যখন উপলব্ধি করছেন বা লক্ষ্য করছেন যে রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা, যারা নাকি রাজ্যের মানুষদের পথ প্রদর্শন করান, তাদের কথা শুনে রাজ্যের মানুষরা সেই স্বাস্থ্যবিধিগুলো গ্রহণ করেছিল, তারাই যখন সেই দৃশ্যগুলো বা সেই বলা যেতে পারে সেই অপশনটা রাখছে মানুষের কাছে যে আপনার মাস্ক পরাটা এখন বাধ্যতামূলক নয়, আপনি নাও পরতে পারেন, আপনার ইচ্ছে অনুসারে আপনি ব্যবহার করতে পারেন।
তাই আমরা সেই প্রশ্নটা আজকে বিষয় বিশ্লেষণে তুলতে চাইছি এবং চাইছি আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনাদের মতামত 038123611111 আমাদের এই স্টুডিও নাম্বার, সেখানে ফোন করে তুলতে পারেন বা আমাদের ফেসবুক লাইভে গিয়ে কমেন্ট করে আপনাদের মতামত এই বিষয়ে রাখতে পারেন। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের সাধারণ জীবনে অনেকটাই আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বা এখন আমরা সেই করোনা নিয়ে কথাবার্তা আর বলতে চাইছি না, আমরা করোনাকে নিয়ে ভাবতে চাইছি না, আমরা সব কিছু ভুলে এখন নতুনভাবে জীবন শুরু করতে চাইছি। তারপরেও কোথাও না কোথাও আমাদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি আবার করোনার তৃতীয় পর্যায় বা চতুর্থ পর্যায়ের সংক্রমণ আবার শুরু হয় রাজ্যে, তখন কি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না? বা সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর কি প্রস্তুত রয়েছে, নাকি এখন হলফ করে বলছে স্বাস্থ্য দপ্তর যে আগামী দিনে করোনার কোনো প্রভাব আমাদের রাজ্যে পড়বে না? সেই প্রশ্নগুলো কিন্তু থাকে, কারণ আমরা জানি এই করোনা প্যান্ডেমিক অ্যাক্ট এখনও চলছে আমাদের রাজ্যে, এবং সেই প্যান্ডেমিক অ্যাক্ট অনুসারে বা করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে বিভিন্ন প্রকার অনুষ্ঠান কিন্তু বর্জন করছে রাজ্য সরকার। আমরা জানি এখন ডিসেম্বর মাস চলছে, 25শে ডিসেম্বর বড়দিন, এবং সেই যে ক্রিসমাস ডে আমরা পালন করি, সেখানে রাজ্যের মরিয়মনগরে সেখানে চার্চে বড় অনুষ্ঠান হয়ে থাকে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে করোনার কারণে। পাশাপাশি আগামী মাসেই আমাদের কাছে আজকের যে খবর রয়েছে, সেই আগরতলার বিখ্যাত বইমেলা সেটা অনুষ্ঠিত হবে। সেখানেও প্যান্ডেমিক অ্যাক্ট অনুসারে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেটা কিন্তু রাজ্যের উপমুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন। কিন্তু এই যে পদক্ষেপগুলো বা এই যে প্রকল্পগুলো গ্রহণ করছে রাজ্য সরকার, সেখান থেকে স্পষ্ট যে এখনও পর্যন্ত করোনা আমাদের মধ্য থেকে চলে যায়নি, বা সরকার কোথাও না কোথাও সেই প্যান্ডেমিক অ্যাক্টগুলোকে মেনে এখন কাজ করতে চাইছেন। কিন্তু যখন আমরা জমায়েতগুলোতে দেখছি, সমাবেশগুলোতে আমরা নজর রাখছি, আমরা বাজার হাটে নজর রাখছি, আমাদের মধ্যে সেই তৎপরতাটা কেন কমে গেছে, আমাদের মধ্যে সেই সচেতনতাটা কেন কমে গেছে? এবং এই সচেতনতাটা কমানোর পেছনে মন্ত্রী এবং বিধায়করা তারাও কি দায়ী? কারণ তাদেরকেও দেখা যায় একদম স্বাচ্ছন্দ্যভাবে তারা যখন কোনো জমায়েতে যাচ্ছেন, যখন তারা কোনো লোকসমাগমে যাচ্ছেন, সেখানে তারা মাস্ক ব্যবহার করছেন না। তারা একই রকমভাবে মাস্ক না ব্যবহার করে মানুষের মধ্যে চলে যাচ্ছেন। একজন দর্শক রয়েছেন, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে? নমস্কার মহোদয়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বলছি কি, দেখুন, এই চতুর্থ দফায় কোনো জায়গায় আবার করোনা আক্রান্তের খবর আপনারা দিচ্ছেন। তবে আমাদের এই যে রাজ্যে এখন কিন্তু আর মাস্কের ব্যবহার নেই বললে চলে। আমরা মাননীয় মন্ত্রী বিধায়কদের দেখেছি এবং অনেকগুলো অনুষ্ঠান দেখেছি, যেগুলি আপনাদের চ্যানেলে দেখেছি। এমনি তো আমরা হাট বাজারে যাই, যেগুলি মানে রাজনৈতিক সভা সমিতি হচ্ছে, রাজনৈতিক আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু মাস্কের কোনো ব্যবহার নেই। যেহেতু সরকারের কাছে সেই খবরটা থাকা প্রয়োজন যে বিভিন্ন রাজ্যে আবার এই করোনা, শীতকালীন করোনা দেখা দিয়েছে। কাজে আপনারা জনস্বার্থে কথা বলছেন। এখন জনস্বার্থে কথা বলার পরে যদি যারা আমাদেরকে পরিচালনা করবেন, ওনারা যদি দায়িত্ব না নেন, তাহলে আপনারা যা প্রচার করছেন ওনারা দেখছে কিনা, এবং ওনারা পরিচালনা না করলে, ওনারা ব্যবহার না করলে জনসাধারণ এটা করবে না। কাজে এটা তো মধ্যপথে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। সবাই এই দিকে একটা উদ্যোগ ছিল, মাস্ক এবং দূরত্ব, স্যানিটাইজার, কিন্তু এখন এটা শূন্যের কোটায় নেমে গিয়েছে। কখন এই রাজ্যে আবার এই করোনার থাবা আসবে তা বলা যাচ্ছে না। তবে আপনারা যেটা প্রচার করেছেন জনস্বার্থে, সেটা আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু সরকার পক্ষ যদি এটা না মানে, তাহলে জনসাধারণ এটা মানবে না। কাজে আর কি বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার প্রতিক্রিয়া জানালেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা চাইছি আপনারা আপনাদের প্রতিক্রিয়া তুলে ধরেন আমাদের এই বিশ্লেষণগুলোতে। যদি পক্ষে বিপক্ষে আপনারা যেটাই ভাবছেন বা যেরকমটাই মনে করছেন, আপনাদের প্রতিক্রিয়া তুলে ধরুন। আপনাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বিশ্লেষণ সমৃদ্ধ হয়, এবং আমরা চাই আমাদের আলোচনাগুলোতে আপনাদের অংশগ্রহণ। কারণ কোথাও না কোথাও এই আলোচনাগুলো, এই বিশ্লেষণগুলো আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য
সর্বোপরি এই রাজ্যের জন্য, এবং তাই রাজ্যবাসীদের অংশগ্রহণ আমরা চাই আলোচনাগুলোতে। আমরা যদি কোনো প্রকার ভুল আলোচনায় থাকি, অবশ্যই আপনারা আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেবেন যে আমরা ভুল বলছি, এবং সেই ভুলকে শোধরানোর জন্য আপনারা আমাদের এই বিশ্লেষণে অংশগ্রহণ করবেন। সেই একই কথা আমরা বলতে চাইছি যে যেহেতু আমরা দেখতে পেয়েছি কিভাবে প্রশাসন শক্ত ছিল আমাদের রাজ্যে, যখন করোনার প্রকোপ অনেকটাই বেশি ছিল রাজ্যে, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সাধারণ মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসক এবং পুলিশরা তো অবশ্যই বিভিন্নবার মাঠে নেমেছেন, বাজারে নেমেছেন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য রাজ্যবাসীদের ক্ষেত্রে। কিন্তু এখন কেন স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা শাসক তারা কেন এখন শিথিল হয়ে পড়েছেন? তারা কেন এই বিষয়গুলোকে নিয়ে এখন আর সেরকমভাবে কড়াকড়ি করছেন না বা সাধারণ পদক্ষেপও গ্রহণ করছেন না? এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের মধ্যেও কেন এই অসচেতনতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আমরা সেই প্রশ্নটাই করতে চাইছি যে এখন কি আমরা বলতে পারি যে আমাদের এই রাজ্যে করোনা নেই, করোনা ভাইরাসের কোনো প্রকার প্রকোপ নেই? সেটা কি হলফ করে স্বাস্থ্য দপ্তর বলছে, বা কোনো চিকিৎসক বলছেন, বা সরকার বলছেন? যদি বলে থাকেন তাহলে সেই অর্ডার বেরোক, তারপর সেই বিষয়গুলো নিয়ে আমরা খামখেয়ালি করতে পারি। যে আমরা যেটা বলছি যে মাস্ক পরাটাকে ঐচ্ছিক আমাদের রাজ্যে এখন, কারণ সেই জায়গায় যখন সাধারণ মানুষের মাস্ক পরিধান করার কথা, মন্ত্রীরা, নেতা যারা নেতৃত্বরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তাদের মুখে মাস্ক থাকছে না। যখন তারা একা থাকছেন, বক্তব্য রাখছেন, সেই ক্ষেত্রে বোঝা যেতে পারে তারা মাস্ক ব্যবহার করছেন না। সেই ক্ষেত্রে একা থাকলে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করি না। কিন্তু যখন তারা লোকসমাগমে যাচ্ছেন, যখন তারা কোনো প্রকার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, বিদ্যালয়ে যাচ্ছেন, শিশুদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে দূরত্ব বেশি একটা থাকছে না, সেই জায়গায় তারা মাস্ক ব্যবহার করছেন না। সেই দৃশ্যগুলো, ছবিগুলো আপনারা দেখছেন আমাদের টিভির পর্দায়। সেই দৃশ্যগুলো, সেই অনুষ্ঠানের অংশটুকু আমরা দেখাচ্ছি আপনাদের। সেখানে কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। কোনো কোনো অনুষ্ঠানে কিছু সংখ্যক অতিথিরা তারা মাস্ক ব্যবহার করছেন, আবার কিছু সংখ্যক অতিথির মুখে মাস্ক নেই। অর্থাৎ সেই কারণেই আমরা বলছি যে মাস্ক ব্যবহার করাটা এখন ঐচ্ছিক হয়ে গেছে, অপশনাল হয়ে গেছে। সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করছে, আপনি পড়বেন কি পড়বেন না। সেই দৃশ্যগুলো এখন আপনারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়, যেখানে সরাসরি শাসক দলের কিছু অনুষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিরোধী সংগঠনগুলোর অনুষ্ঠান রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজনের মুখে রয়েছে মাস্ক, কয়েকজনের মুখে মাস্ক থাকা সত্ত্বেও সেটা থুতুনিতে রয়েছে। আবার কিছু কিছু নেতৃত্বরা রয়েছেন, তাদের মুখে কিন্তু মাস্ক একদমই নেই, অর্থাৎ তাদের মাস্কের প্রয়োজন নেই, কারণ তাদের হয়তোবা করোনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, অর্থাৎ তারা এখন করোনা প্রুফ হয়ে গেছেন, তাদের করোনা হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রশ্নটুকু করতে চাইছি। তার পাশাপাশি আমরা যে বিষয়গুলো আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে রাখতে চাইছি, যে করোনার এই প্রকোপ আদৌ কি সমগ্র বিশ্ব থেকে বা মানব জাতি থেকে উঠে গেছে? আমরা কি বলতে পারি যে আমরা ধীরে ধীরে সেই জায়গায় এসে পৌঁছে গেছি যখন করোনা আমাদের মধ্য থেকে চলে যাবে? আর বেশি দিন নেই, কারণ যে ভ্যাকসিনগুলো আমাদের মধ্যে আসছে তা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। WHO থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে ভ্যাকসিন ফাইনাল সমাধান নাও হতে পারে, তারপরেও করোনা আমাদের মধ্যে থাকতে পারে। সেই কথাগুলো কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। শুধু তাই নয়, আমরা জানি কিভাবে হরিয়ানার যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে ভ্যাকসিনের প্রথম টিকা দেওয়া হয়েছিল, তারপরেও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, সেই খবরও কিন্তু আমাদের কাছে এসেছে। অর্থাৎ কোথাও না কোথাও সেই সম্ভাবনাটুকু একদম নেই, সেটা কিন্তু আমরা বলতে পারি না যে করোনা আবার ফিরে আসতে পারে আমাদের এখানে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে করোনার মিউটেশন, অর্থাৎ করোনার মধ্যে জেনেটিক চেঞ্জেস হচ্ছে, সেটা মিউটেন্ট হচ্ছে, যে বিষয়টা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছেন বিশেষজ্ঞরা, যে ভাইরাস যখন তাকে মিউটেন্ট করে, যখন সে মিউটেশনে যায়, তখন তার ধরন, তার প্রকৃতি, তার ক্যারেক্টারিস্টিক্স সব পাল্টে যায়, এবং সেই ক্ষেত্রে একটা নতুন ধরনের ভাইরাস কিন্তু সামনে চলে আসে। এবং তখন সেই প্রশ্নগুলো থাকে যে এখন যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, যদি ভাইরাসের মিউটেশন হয়, অর্থাৎ ভাইরাসের ধরন পাল্টে যায়, এই ভ্যাকসিন সেই ভাইরাসের উপর, মিউটেন্টকারী ভাইরাসের উপর কাজ করবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। তাই আমরা এতটা স্পষ্টভাবে বলতে পারি না যে আমরা একদম করোনা মুক্ত এখন আছি এবং আমরা কোনোভাবেই কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানব না। তাই এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে,
অনেকেই হয়তো বা ভাববেন যে কেন আমরা এখন আবার করোনা নিয়ে কথা বলছি, কারণ এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে জীবনযাপন চলছে, মানুষ মানছেন না কোনো স্বাস্থ্যবিধি, আমরা জানি প্রতি ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করতে পারছি। কোথাও না কোথাও তার পেছনে কারণ কি রয়েছে? একমাত্র কারণ রয়েছে যে আমাদের রাজ্যে করোনার সংক্রমণ সেরকমভাবে নেই। বিভিন্ন মন্ত্রী বিধায়করাও সেই কথাটা তারা স্বীকার করেছেন এবং সেই কারণে আমরা এখন অসচেতন হচ্ছি, আমরা সঠিকভাবে সেই স্বাস্থ্যবিধিগুলো মানছি না। কিন্তু আমরা বলতে চাইছি যে আদৌ কি আমরা সম্পূর্ণভাবে করোনা মুক্ত আছি, নাকি আবারও সম্ভাবনা রয়েছে যে করোনার ওয়েভ আবার আমাদের কাছে বা আমাদের রাজ্যে ফিরে আসতে পারে, এবং তার পেছনে কী কারণ রয়েছে? এখন যে আমরা যে ডাটা বলছি যে আমাদের এখানে করোনার সংক্রমণ কমে গেছে, তার পেছনে কী কারণ রয়েছে? যদি আপনারা সাধারণ মানুষের যদি আমরা একদম বাস্তবের পটলে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, এখন কিন্তু অনেকেই করোনার টেস্টিং করাচ্ছেন না। কোনো প্রকার সিমটম থাকলে তিনি বাড়িতে বসে তার চিকিৎসা করে নিচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু এখন সাধারণ হয়ে গেছে আমাদের রাজ্যে, এবং যেহেতু টেস্টিং হচ্ছে না সেই কারণে কিন্তু আমরা বলতে পারি যে করোনার পজিটিভ রেট সেরকমভাবে বাড়ছে না। তাই আমরা সরাসরি বলতে পারি না যে করোনা আমাদের মাঝে নেই, সেই কথাটা বলাটা একদম বোকামি হবে, এবং সেই কারণে আমরা বলছি যে কোনো না কোনোভাবে যদি আবার হয়তোবা আমরা আগামী দিনে কোনো একটা ভয়ানক পরিস্থিতির অপেক্ষা করছি, এবং সেই পরিস্থিতি যদি ফিরে আসে তখন হয়তোবা আমরা আবার সেই স্বাস্থ্যবিধিগুলো মানব, এবং যেহেতু এখন নেই তার জন্য আমরা এখন অসচেতনভাবে ঘোরাফেরা করছি। যে বিষয়টাতে আমরা ছিলাম যে ভাইরাসের মিউটেশনের ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে লকডাউন আবার ঘোষণা করা হয়েছে। আমেরিকাতে বেশ এই কিছুদিনের মধ্যে প্রায় 2 লক্ষের অধিক আক্রান্ত হয়েছেন, এবং সেখানে থার্ড ওয়েভের কথা বলা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশগুলো এখনও চিন্তিত। সেই জায়গায় আমাদের রাজ্যে আমরা একদম সেই স্বাস্থ্যবিধিগুলো মানার কোনো প্রকার ভূমিকা গ্রহণ করছি না, এবং সেই ভূমিকা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয়, নেতা মন্ত্রী এবং বিধায়কদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার বিবিসির একটা রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে বেশ কিছুদিন আগেই এই ভ্যাকসিন, এই করোনা ভাইরাসের যে মিউটেশনের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তারা তৈরি করেছেন বিশেষজ্ঞ বিজ্ঞানীদের মতাদর্শের উপর। সেই রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি, যেখানে সরাসরি বলা হয়েছে যে করোনা ভাইরাস কীভাবে মিউটেশন করছে এবং তার প্রভাব কতটা আগামী দিনে মানব সভ্যতায় পড়তে পারে। দেখুন সেই রিপোর্ট। दुनिया भर में कोरोना वायरस ने इस वक्त तबाही मचा रखी है, लेकिन ये वो कोरोना वायरस नहीं है जो पहली बार चीन से निकला था। आधिकारिक तौर पर SARS-CoV-2 के नाम से जाने जाने वाला ये वायरस, जिससे दुनिया भर के लोग संक्रमित हो रहे हैं, म्यूटेट हो रहा है। म्यूटेट होने का मतलब है वायरस के जेनेटिक मटेरियल में बदलाव होना। वैज्ञानिकों ने इस वायरस में हजारों म्यूटेशन देखे हैं। हालांकि सिर्फ एक म्यूटेशन ऐसा है जिससे इस वायरस के व्यवहार में बदलाव के संकेत मिले हैं। तो क्या ये म्यूटेशन वायरस को और ज्यादा खतरनाक और जानलेवा बना सकता है? क्या जिस वैक्सीन से हम उम्मीद लगाए बैठे हैं उनकी सफलता को भी इससे खतरा है? किसी फ्लू वायरस की तुलना में कोरोना वायरस काफी धीमी रफ्तार से बदल रहा है, लेकिन लोगों में वायरस से बचाव के लिए इम्यूनिटी कम है। ना तो इसकी कोई वैक्सीन अभी मौजूद है और ना ही असरदार इलाज के ज्यादा तरीके हैं। इसलिए वायरस पर खुद को बदलने का कोई दबाव भी कम है। अभी वो खुद को फैलाने का काम अच्छे तरीके से कर रहा है। वैज्ञानिकों ने D614G नाम का म्यूटेशन देखा है, जो वायरस की स्पाइक में मौजूद होता है और जिसकी मदद से वायरस हमारी कोशिकाओं में घुस जाता है। चीन के वुहान शहर में फैलने के बाद ये अनुमान है कि वायरस के इस म्यूटेशन को इटली में भी पाया गया था। यही म्यूटेशन अब दुनिया के 97% सैंपल में पाया जा रहा है। अब सवाल ये उठता है कि इस म्यूटेशन के कारण ही ये वायरस इतना फैला है या फिर ये मात्र संयोग है। यूनिवर्सिटी कॉलेज लंदन की ल्यूसी वैन ड्रॉप के मुताबिक वायरस के फैलने का कोई एक तरीका नहीं होता, वो लगातार बदलते रहते हैं। कुछ बदलाव उन्हें फैलने में मदद करते हैं तो कुछ उन्हें फैलने से रोकते हैं। बाकियों का कोई असर नहीं होता। किसी एक म्यूटेशन के इतना फैलने के पीछे ये भी कारण हो सकता है कि ये महामारी के शुरुआती दौर में फैल गया। इसे फाउंडर इफेक्ट कहते हैं। डॉक्टर वैन ड्रॉप की टीम का मानना है कि इस म्यूटेशन के इतने फैलने के पीछे यही कारण है, लेकिन इसे लेकर विवाद भी बढ़ा है। कई जानकार शेफील्ड विश्वविद्यालय के डॉक्टर थुशान डी सिल्वा से सहमत दिखाई देते हैं। डी सिल्वा के मुताबिक ये बताने के लिए पर्याप्त डाटा है कि वायरस के इस वर्जन के पास एक सिलेक्टिव एडवांटेज है और इसमें पिछले वर्जन से ज्यादा तेजी से फैलने की क्षमता है।
वो कहते हैं फिलहाल ये पुख्ता तौर पर नहीं कहा जा सकता कि ये वायरस पहले से ज्यादा फैलने वाला है, लेकिन ये निश्चित तौर पर कहा जा सकता है कि ये न्यूट्रल नहीं है। फ्लोरिडा के स्क्रिप्स विश्वविद्यालय के प्रोफेसर हारियन कोई और माइकल फरजान के मुताबिक जब इस वायरस पर लेबोरेटरी में शोध किया गया तो पता चला कि म्यूटेटेड वायरस इंसानों की कोशिकाओं में अपने पिछले वेरिएशन के मुकाबले ज्यादा आसानी से प्रवेश कर पा रहा था। स्पाइक प्रोटीन में बदलाव इसे कोशिकाओं से बेहतर तरीके से चिपकने और बेहतर काम करने में मदद करते हैं। न्यूयॉर्क विश्वविद्यालय के नेविले संजना ने एक वायरस के स्पाइक प्रोटीन में बदलाव लाने की कोशिश की और उसकी तुलना उस SARS-CoV-2 के साथ कर देखी जो वुहान में फैला था। उनके मुताबिक म्यूटेट हुए वायरस में फैलने की ताकत शुरुआत के वायरस से ज्यादा थी। डॉक्टर वेन का मानना है कि असल मरीजों पर इसका कितना असर होगा ये अभी साफ नहीं है, लेकिन प्रोफेसर फरजान कहते हैं कि इसमें जैविक अंतर है कि ये इस बात की ओर इशारा करता है कि म्यूटेशन के कारण वायरस ज्यादा तेजी से फैलता है। हालांकि इस बात के सबूत नहीं मिले हैं कि ये लोगों को ज्यादा बीमार करता है या इसके कारण उन्हें अधिक दिन तक अस्पताल में रहने की जरूरत होती है। आमतौर पर एक वायरस ज्यादा तेजी से फैलता है, इसका मतलब ये नहीं है कि ये ज्यादा जानलेवा है। कई बार इसका उल्टा भी होता है। इस बात के सबूत नहीं है कि म्यूटेट होने के बाद कोरोना वायरस मरीजों के लिए ज्यादा खतरनाक हो गया हो। जब हम एक बड़ी आबादी को देखते हैं तो ये समझना मुश्किल है कि वायरस पहले से खतरनाक हो रहा है या नहीं। लॉकडाउन और दूसरे कदम इस पर असर डालते हैं। लेकिन प्रोफेसर कार्बन के मुताबिक अब ये नया म्यूटेटेड वायरस चीन समेत अलग जगहों पर पाया गया है और ये इस बात की ओर इशारा करता है कि ये नया वर्जन लोगों के बीच फैलने के मामले में मूल वायरस से बेहतर हो सकता है। जब एक ही वक्त में वायरस के दोनों ही वर्जन संक्रमण फैला रहे थे, तब ये नया म्यूटेटेड वायरस अधिक प्रभावी साबित हुआ है। असल में D614G वेरिएंट इतना प्रभावी है कि अब यही महामारी बन गया है। शायद पूर्वी अमेरिका और ब्रिटेन में तो महामारी की शुरुआत के बाद से यही वायरस संक्रमण फैला रहा है। इस बात के सबूत बढ़ रहे हैं कि म्यूटेशन न्यूट्रल नहीं है, लेकिन इससे वायरस कैसे फैलता है इसको लेकर हमारी जानकारी में अधिक बदलाव नहीं आएगा। इसके अलावा ज्यादातर वैक्सीन अलग अलग स्पाइक को ध्यान में रखकर बनाई जा रही है, इसलिए उन पर भी इस म्यूटेशन का बहुत ज्यादा असर नहीं होना चाहिए। कुछ ऐसे भी सबूत मिले हैं कि नए रूप में ये वायरस एंटीबॉडी के प्रति संवेदनशील है, जो आपको दोबारा इन्फेक्शन होने की स्थिति में या वैक्सीन लेने के बाद बचा सकता है। लेकिन कोविड-19 का साइंस लगातार बदल रहा है और वैज्ञानिक लगातार इस पर नजर बनाए हुए हैं। দেখলেন সেই রিপোর্ট যেখানে বিবিসির তরফ থেকে এই যে ভাইরাসের মিউটেশন নিয়ে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক তথ্য অনুসারে সেখানে বলার চেষ্টা হয়েছে সেই ভাইরাস কিভাবে তার ধরন পাল্টাচ্ছে এবং সেই ধরন পাল্টানোর সাথে সাথে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাও চেঞ্জ হচ্ছে এবং তার প্রভাব মানবদেহে সেটাও পরিবর্তন হচ্ছে এবং তার যে একটা বলা যেতে পারে ইম্প্যাক্ট ছড়ানোর যে বিষয়টা স্প্রেডিংয়ের যে বিষয়টা সেটাও তার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু রিপোর্টে বলা হয়েছে। তার পাশাপাশি যে ভ্যাকসিনগুলো তৈরি করা হচ্ছে সেই ভ্যাকসিনগুলো কতটা কার্যকর হতে পারে মিউটেশনের পরেও, যখন সেই ভাইরাস নিজেকে মিউট্যান্ট করছে সেই ক্ষেত্রে মিউটেশনের পরেও সেই ভ্যাকসিন কতটা কার্যকর হতে পারে বা ভ্যাকসিন কোন ভাইরাসকে কেন্দ্র করে বানানো হয়েছে এবং সেই ভ্যাকসিন মিউটেশনের পর কতটা কার্যকর হবে তা নিয়ে যদিও সেখানে সন্তুষ্টতার কথা বলা হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে, কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সেখানে সন্দেহ রয়েছে এবং সেটা কিন্তু প্রকাশ করেছে বিভিন্ন বিজ্ঞানীরা। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না যে ভ্যাকসিন আসার পরেও আমরা সম্পূর্ণভাবে এই করোনার হাত থেকে রক্ষা পাবো। কোথাও না কোথাও সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছে WHO থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানীরা পর্যন্ত। আমাদের দেশের মহারাষ্ট্রে এই ভ্যাকসিন নিয়ে এখন অন্যরকম সুর উঠছে। অনেকেই দাবি করছেন সরকারের কাছে যাতে ভ্যাকসিন নেওয়াকে বাধ্যতামূলক না করা হয়। অনেকেই চাইছেন ভ্যাকসিন যাতে তারা না গ্রহণ করেন। এই ক্ষেত্রে একজন চিকিৎসক সেখানেও তিনি তার বক্তব্য রেখেছেন তার বিপক্ষে, ভ্যাকসিন নেওয়ার বিপক্ষে। তিনি বলতে চাইছেন সেই ভ্যাকসিনের যদি কোনো প্রভাব থাকে এবং যেটা বলা হচ্ছে যে ভ্যাকসিন প্রথমে স্বাস্থ্যকর্মীদেরকে প্রদান করা হবে এবং যদি সেই ভ্যাকসিন কোনো প্রকার সাইড এফেক্ট করে বা তার থেকে যদি অন্য একটা সমস্যা তৈরি হয় তাহলে তিনি যেটা তার বক্তব্য রেখেছেন বা তার তর্ক রেখেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে সেই ভ্যাকসিনের মধ্যে যদি তার রিয়াকশন হয় বা তার যদি একটা ব্যাড এফেক্ট থাকে সেটা কিন্তু স্বাস্থ্যকর্মীদের উপর হবে,
তখন কিন্তু গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ ভ্যাকসিন নিয়ে এখন 2-3 রকমের আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, বারবার আমরা সেই কথাটাই তুলে ধরার চেষ্টা করছি যে ঔষধ না আসা পর্যন্ত ঢিলেমি নয়, এবং সেই বার্তাটুকু তিনি রেখেছেন দেশবাসীর কাছে। এবং তার পাশাপাশি তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে তিনি বিশ্বাস করেন যে দেশবাসী তার কথা শুধু শুনবেন না, সেটা মানবেনও বটে। এবং অবশ্যই তিনি যেটা বলার চেষ্টা করেছেন, জব তক দওয়াই নেহি তব তক ঢিলাই নেহি, সেটাই আমরা বলছি, ঔষধ না আসা পর্যন্ত কোনো প্রকার ঢিলেমি নয়, এবং যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের রাজ্যের চিত্র কিন্তু একদম ভিন্ন। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের রাজ্যে বিধায়করা যারা রয়েছেন, নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা সরাসরি মাস্ক ছাড়া লোক সমাগমে যুক্ত হচ্ছেন, মাস্ক ছাড়া তারা পাবলিক প্লেসে যাচ্ছেন, মানুষের সাথে ইন্টারাকশন করছেন। সেই জায়গায় কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাইছি যে আদৌ কি আমাদের রাজ্যে সেই স্বাস্থ্যবিধিগুলো তুলে নেওয়া হয়েছে? রাজ্য সরকারের যে সিদ্ধান্তগুলো রয়েছে, মাস্ক পরিধান না করলে 200 টাকা জরিমানা, আর যদি দ্বিতীয়বার ধরা পড়েন তাহলে 400 টাকা জরিমানা, এবং এই জরিমানা করা হয়েছে রাজ্যবাসীদেরকে, অনেকাংশে রাজ্যবাসীদেরকে জরিমানা করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। প্রশাসন রাস্তায় নেমে বাজারে গিয়ে মানুষকে জরিমানা করেছেন মাস্ক না পরার জন্য। এখন যেহেতু সেই আইন এখনও চলছে রাজ্যে, কারণ রাজ্য সরকার এখনও সেই আইন তুলে নেননি, এখন যখন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা জনসমাগমে মাস্ক ব্যবহার না করে যাচ্ছেন, মুখে মাস্ক থাকছে না তাদেরকে কেন প্রশাসন জরিমানা করছেন না? আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? সেটা কি মন্ত্রীর জন্য নয় বা বিধায়কদের জন্য নয়? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, চিলির রাষ্ট্রপতিকে গতকালকে মাস্ক পরিধান না করার জন্য 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ এই উদাহরণগুলো আমাদের সামনে আসে, এবং তখন যখন আমরা আমাদের রাজ্যের পরিস্থিতি দেখি যে নেতারা, মন্ত্রীরা তারা মাস্ক ব্যবহার করছেন না, মানুষের সাথে যোগাযোগ করছেন মাস্ক ব্যবহার না করে, ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করছেন, মুখে মাস্ক নেই, সেই ক্ষেত্রে সেই প্রশ্নগুলো তো জাগবে, সেই প্রশ্নগুলো উঠবে। যে তথ্যটা আপনাদের জানালাম, চিলির রাষ্ট্রপতিকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি একটি সমুদ্র সৈকতে গিয়েছিলেন এবং তার সাথে ছবি তোলার জন্য একটি মহিলা তার সাথে ছবি তুলতে চেয়েছিলেন, এবং তিনি সানন্দে সেই মহিলার সাথে ছবি তুলেছেন, এবং সেই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা গেছে রাষ্ট্রপতি মহাশয় তিনি মাস্ক পরিধান করেননি, এবং সেই জন্য তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমাদের রাজ্যে ঠিক অন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তারা জরিমানা দিচ্ছেন মাস্কের জন্য, কিন্তু যখন মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, নেতারা রয়েছেন রাজনৈতিক দলের, তারা সমাগম করছেন, জমায়েত করছেন, সেখানে মাস্ক ছাড়া তারা অংশগ্রহণ করছেন, মানুষের সাথে ইন্টারাকশন করছেন, সেখানে মুখে মাস্ক নেই, তাদেরকে জরিমানা করা হচ্ছে না। তাই আমরা বলতে চাইছি, আমাদের রাজ্যে কি সেই মাস্ক পরিধান করার আইন সেটা তুলে নেওয়া হয়েছে? এখন কি মাস্ক ঐচ্ছিক হয়ে গেছে, অপশনাল হয়ে গেছে? আমাদের কি এখন মাস্ক পরাটা বাধ্যতামূলক নয়? আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরবেন। আমাদের ফেসবুক লাইভে গিয়ে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আপনারা কি ভাবছেন এই বিশ্লেষণকে নিয়ে? আপনারা কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে? অনেকেই হয়তোবা নতুনভাবে এই করোনা নিয়ে আলোচনা করতে চাইছেন না, কিন্তু আমরা সত্যকে আড়াল করতে পারি না। আমরা বলতে পারি না যে করোনা এখন আমাদের মাঝে নেই, সেটা চলে গেছে। অবশ্যই সেই করোনা রয়েছে মানব সভ্যতায়, পৃথিবীতে, এবং তার 3rd ওয়েভ হোক বা 4th ওয়েভ হোক, সেটা ফিরে আসতে পারে। তার প্রমাণ আমরা দেখেছি দেশের রাজধানী দিল্লিতে, এবং এখন আইআইটি মাদ্রাসের সেই বিষয়টি, যেখানে একটি ইউনিভার্সিটিতে, আইআইটি মাদ্রাসে, সেখানে হোস্টেলে 100 জনের অধিক ছাত্রর করোনা পজিটিভ পাওয়া গেছে। এবং সেই বিষয়গুলো আমরা জানি, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি পার হয়ে গেছে। 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই দেশে, প্রায় ছোটোখাটো বিষয় নয়। তাই আমরা এই বিষয়টাকে এত হালকাভাবে দেখতে পারি না। সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী যেখানে বারবার বলছেন যে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, যতক্ষণ না পর্যন্ত ঔষধ আসছে ততক্ষণ পর্যন্ত ঢিলেমি নয়, এবং সেই জায়গায় তার সদলীয় মন্ত্রী বিধায়করা তারা কিন্তু সেই বিষয়গুলো অমান্য করছেন, প্রধানমন্ত্রীকে অমান্য করছেন, আমরা বলতেই পারি। তাই আমরা আজকেই বিশ্লেষণের মধ্য দিয়ে সেই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখতে চাইছি, প্রশাসনের কাছে রাখতে চাইছি, সরকারের কাছে রাখতে চাইছি, যে মাস্ক কি আমাদের রাজ্যে এখন ঐচ্ছিক হয়ে গেছে? মাস্ক পরাটা কি এখন অপশনাল? অর্থাৎ কারোর ইচ্ছে হলে পরবেন আর কারোর ইচ্ছে হলে পরবেন না, সেই উত্তরের আশায় আমরা থাকব। আমাদের বিশ্লেষণ আমরা এখানে শেষ করব। শেষ করার আগে আমরা আবারও আপনাদের
প্রধানমন্ত্রীর সেই আবেদনটুকু আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার। लेकिन याद रखिए, और ये बात बार बार मैं कहता हूं, जरूर याद रखिए, मुझे विश्वास है आप याद रखेंगे, इतना ही नहीं मेरी बात मानेंगे भी। देखिए, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। याद रहेगा, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। 2 गज की दूरी, मास्क है जरूरी, इस मंत्र को भूलना नहीं है। आपका स्वास्थ्य उत्तम रहे, इसी कामना के साथ आपका बहुत बहुत धन्यवाद और सबको बहुत बहुत शुभकामनाएं।